সকল নজর এখন যুক্তরাষ্ট্রের মিজোরিতে অবস্থিত হোয়াইটম্যান এয়ারবেজের দিকে। হোয়াইটম্যান এয়ারবেজ কেন বিখ্যাত? বিখ্যাত কেননা যুক্তরাষ্ট্রের বিখ্যাত বোমারু বিমান, যেটি পারমাণবিক বোমা বহনে সক্ষম, সেই B-2 এর হোম অর্থাৎ বেজ ধরা হয়। এখানেই ধুয়ে মুছে পরিষ্কার করা হচ্ছে B-2 বোমারু বিমানগুলোকে। এটি পৃথিবীতে আর কোথাও নেই। আবার এই বিমান ব্যবহৃত হবে কিনা সেসব নানান জল্পনা কল্পনা চলছে। কোথায় এই বিমান ব্যবহৃত হবে? ইরানে। মানুষকে মারার জন্য, ইরানের জনসংখ্যা ধ্বংস করার জন্য? সম্ভবত না। সম্ভবত ফর্দো নামক নিউক্লিয়ার যে সাইট আছে ইরানের, সেই ফর্দোতে বাংকার ব্লাস্টারটি ব্যবহার করার জন্য আলোচনা এখন সবকিছুই টেবিলে প্রস্তুত আছে। ফর্দো কি? ফর্দো আপনাদেরকে বুঝতে হবে, ইরানের যেই কয়েকটি নিউক্লিয়ার সাইট আছে সেই নিউক্লিয়ার সাইটের মধ্যে ফর্দো গ্রামে এমন একটি জায়গায় পাহাড়ের মাটির নিচে নিউক্লিয়ার ফ্যাসিলিটিস এবং সেখানে পারমাণবিক বোমা তৈরি করার মতো সরঞ্জামাদি নিয়ে গবেষণা করছে ইরান। এই ধরনের অভিযোগ যুক্তরাষ্ট্রের। Iran cannot have a nuclear weapon. I've been saying it for a long time, and I think they were a few weeks away from having one. আমি যখন আলোচনা করছি তখন এসে আপনারা জেনে গিয়েছেন যে ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানে আক্রমণে যুক্তরাষ্ট্র জড়াবে কিনা সেজন্য 2 সপ্তাহের সময় নিয়েছে যুক্তরাষ্ট্র। ইরান এবং ইসরায়েলের এই যুদ্ধোন্মাদনার 6ষ্ঠ দিনের মাথায় অর্থাৎ গতকালকে আমি আলোচনায় প্রেডিকশন করেছিলাম যে যুক্তরাষ্ট্র সম্ভবত এই যুদ্ধে জড়াচ্ছে না। এই 2 সপ্তাহের সময়সীমা যখন এসেছে নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন যে আপাতত যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জড়াচ্ছে না। তবে 2 সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছে এবং যুক্তরাষ্ট্র আদৌ কি জড়াবে না সেটি নিয়ে নানান রকম প্রশ্ন আছে, সংশয় আছে। বিশ্লেষকদের মধ্যে এই নিয়ে দ্বিধাদ্বন্দ্ব আছে। সেটি ডেমোক্র্যাট বলেন, সেটি রিপাবলিকান বলেন। যুক্তরাষ্ট্র শুধু তো একা নয়, পশ্চিমা দেশগুলো, বিশেষ করে G7 দেশগুলো ইরানকে তার পারমাণবিক সক্ষমতার শক্তি অর্জন করতে দেবে কিনা সেই নিয়ে মোটামুটি একজোট যে না, ইরানের হাতে, মধ্যপ্রাচ্যের কোনো দেশের হাতে পারমাণবিক বোমা তৈরি হওয়া উচিত না, এটি তারা একমত। কিন্তু ইরান এতদিন বলে এসেছে যে তার পারমাণবিক কর্মসূচি, সেই কর্মসূচি কেবলমাত্র শান্তিপূর্ণ এবং বিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহারের জন্য। ইন্টারন্যাশনাল অ্যাটমিক কাউন্সিলের যেসব গবেষক আছে কিংবা পুলিশ আছে তারা ইরানের এই সাইটগুলো ভিজিট করেছে এবং তারা রিপোর্ট দিয়েছে যে না, এই সমস্ত কাজগুলো যেসব জায়গায় তাদের নানান রকম অভিযোগ ছিল যে না এগুলো অস্ত্র তৈরির কাজে কিংবা বোমা তৈরির কাজে ব্যবহৃত হতে পারে, ওই সাইটগুলো ধ্বংস হয়েছে, স্থাপনা ধ্বংস হয়েছে, ফ্যাসিলিটিস ধ্বংস হয়েছে কিংবা ইরান এটা নিষ্ক্রিয় করেছে। কিন্তু ফর্দো একমাত্র মাটির নিচে পাহাড়ের তলদেশে যেই ফ্যাসিলিটিস, সেখানে এই অ্যাটমিক কাউন্সিলের কোনো গবেষককে, কোনো পুলিশকে, ইন্টারন্যাশনাল পুলিশকে সেখানে প্রবেশ করতে দেয়নি। বিধায় ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের সন্দেহের তীর যে ইরান সম্ভবত এমন কিছু করেছে, পারমাণবিক বোমা তৈরির সমস্ত সরঞ্জামাদি তারা এমনভাবে সন্নিবেশ করেছে যে হয়তো খুব বেশি দিন সময় লাগবে না, 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যেই তারা এই বোমা তৈরি করতে সক্ষম। কেননা এবং এই বোমা তৈরি করতে সক্ষম হলে ইসরায়েলের মতো ছোট্ট আয়তনের একটি দেশে 1-2টি বোমা যদি ইরান ছাড়তে পারে তাহলে এটা তামা হয়ে যাবে। এবং তার সক্ষমতা দেখিয়েছে ইতিমধ্যে ইরান। কিভাবে? হাইফা বন্দর, যেখানে ইসরায়েলের এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে আপনারা দেখেছেন, সেটি ইন্টারসেপ্ট অর্থাৎ আকাশে এটি বিধ্বস্ত করতে পারেনি ইসরায়েলের বিশ্ববিখ্যাত আয়রন ডোম অথবা তাদের যে ইন্টারসেপ্ট সিস্টেম আছে মিলিয়নস অফ ডলার ব্যয় করে। আপনাদের নিশ্চয়ই হিসেব আছে যে ছোড়া ক্ষেপণাস্ত্র আকাশে ইন্টারসেপ্ট করতে যেই অস্ত্র ব্যবহার করতে হয় সেটির এক একটি দাম প্রায় $2 মিলিয়ন করে। ইসরায়েল এ পর্যন্ত ইরানের ছোড়া 370টি মিসাইলকে আকাশে তারা ইন্টারসেপ্ট করেছে। কত $1 মিলিয়ন খরচ হয়েছে নিশ্চয়ই এই হিসাব আপনাদের বোধগম্য। কিন্তু তারপরেও সন্দেহ এবং সংশয়ের তীর যে ইরানের হাতে যত মিসাইল আছে, ইসরায়েলের হাতে এই ইন্টারসেপ্ট করার ক্ষেপণাস্ত্র অতটা নেই। এবং এই ইন্টারসেপ্ট করার ক্ষেপণাস্ত্র আপনি চাইলেই বানাতে পারবেন না। এজন্য উৎকর্ষ
তম প্রযুক্তি এবং সময় লাগে ইসরায়েলের হাতে, যেটি নেই। সে কারণেই ভয় ইরান যদি আগামী কয়েক সপ্তাহের মধ্যে কিংবা কয়েকদিনের মধ্যে এমন যদি হয় যে ফর্দ থেকে পারমাণবিক বোমা অ্যাসেম্বল করে এরকম হাইপারসনিক বিমানের সাথে এটি যদি ক্ষেপণাস্ত্রের সাথে যদি জুড়ে দেয়, তাহলে ঠিক যেভাবে হাইফাতে আঘাত এনেছে ইরানের যে ইসরায়েলের যে ইন্টারসেপ্ট প্রতিরক্ষা ব্যবস্থাকে তছনছ করে, ঠিক তেমনিভাবে যদি এরকম একটি অ্যাটমিক বোম ইসরায়েলের মাটিতে পড়ে, তাহলে লক্ষ লক্ষ মানুষ মাটিতে তামায় মিশিয়ে যাবে। সে কারণে এই যে ফর্দ নিউক্লিয়ার সাইট নিয়ে এখন সমস্ত রকম আগ্রহ, এবং এই ফর্দতে আক্রমণ করার জন্যই আমি যে বললাম যে B2 হোয়াইটম্যান এয়ারবেস থেকে প্রস্তুত করা হচ্ছে কিনা, সেদিকেই নিরাপত্তা বিশ্লেষক গণমাধ্যম কর্মীদের দৃষ্টি। একটা মাত্র কারণ, কেননা এই যে মাটির নিচে ফর্দ নিউক্লিয়ার ফ্যাসিলিটিস আছে কিংবা পারমাণু কেন্দ্র আছে, সেই জায়গাতে মাটির উপরে যেগুলো ছিল সেগুলো মোটামুটি অনেকখানি ইসরায়েল অতর্কিতে হামলা চালিয়ে এই ইরান ইসরায়েল যে কনফ্লিক্ট অর্থাৎ যুদ্ধ উন্মাদনা তার প্রথম দিনেই 24 ঘন্টার মধ্যেই অনেকগুলোকে ক্ষতিগ্রস্ত করেছে। আপনারা জানেন, সেই ম্যাপ দেখেছেন কিভাবে ইসরায়েলের বিমান একেবারে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে তোয়াক্কা না করে মুহুর্মুহুর ধ্বংসযজ্ঞ চালিয়েছে। কিন্তু এই চালিয়ে যারা মাটির উপরে যেসব স্থাপনা আছে, গবেষণা কেন্দ্র আছে, সেগুলোকে ধ্বংস করতে কিংবা ক্ষতিগ্রস্ত করতে সক্ষম হয়েছে, কিন্তু ধরাছোঁয়ার বাইরে আছে ফর্দ পরমাণু গবেষণা কেন্দ্র, এবং যেখানেই ধারণা করা হচ্ছে যে অস্ত্র বানাচ্ছে ইরান। তো সেখানে ভেদ করতে হলে এমন বাংকার ব্লাস্টার লাগবে যেটি 33 কিলোমিটার পর্যন্ত নিচে যেয়ে ব্লাস্ট করতে পারে, এবং সেটি ব্লাস্টার করার জন্য যে বহন করা বিমান B2 সেটি যুক্তরাষ্ট্রের ছাড়া আর কারণ নেই। সে কারণেই নজর এখন হোয়াইটম্যানের দিকে যে সেখান থেকে B2 উৎক্ষেপণ হচ্ছে কিনা। আর উৎক্ষেপণ হওয়া মানে এই সিগন্যাল চূড়ান্ত হওয়া কিংবা এটি আনুষ্ঠানিকভাবে ঘোষিত হওয়া যে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধে জড়িয়েছে ইসরায়েলের হয়ে ইরানের সাথে। এখন ইসরায়েলের সাথে আনুষ্ঠানিকভাবে এই যুদ্ধে জড়ানোটা এখন থামতে পারে কিনা, কিংবা এটি ছাড়া অন্য কোনো উপায় আছে কিনা, সেটি নিয়ে নানা রকম আলোচনা হচ্ছে। এবং আরও আলোচনা হচ্ছে যে ইরানের হাতে আদৌ এই ধরনের বোমা তৈরির মতো সক্ষমতা আছে কিনা, কিংবা ইরান এরই মধ্যে তৈরি করেছে কিনা। আমি যখন আলোচনা করছি তখন নিউ ইয়র্ক টাইমস তারা একটি স্কুপ নিউজ প্রচার করেছে এবং সেখানে বলেছে যে ইরানের শীর্ষ মহল, সুপ্রিম লিডার এবং ইরানের যারা সিদ্ধান্ত গ্রহণ করে তারা এখনও দ্বিধাদ্বন্দ্বে আছে, তারা নিউক্লিয়ার বম্ব তৈরি করবে কি করবে না। যদি তাদের শীর্ষ নেতা, ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করা হয়, তাহলে তারা আর এক বিন্দু চিন্তা করবে না, তারা বম নির্মাণ করবে এবং সেই বম নিক্ষেপ করবে। আগেই বলেছি, ইরানের পারমাণবিক জায়গা এবং কর্মসূচিতে সব কিছু অ্যাসেম্বল এমন পর্যায়ে আছে যে বম আকারে এটিকে রূপ দিতে খুব বেশি সময় লাগবে না, এবং তাদের হাতে যেহেতু হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আছে, এটি তারা তৎক্ষণাৎ ব্যবহার করার সুযোগ পাবে। তার আগ দিয়েই বম তৈরির জায়গা ফর্দকে ধ্বংস করা হবে কিনা সেই কঠিন দ্বন্দ্বে এবং সেই কঠিন সিদ্ধান্তহীনতায় পড়েছে হোয়াইট হাউস, পশ্চিমা বিশ্ব এবং ইসরায়েল। সেই সময় 2 সপ্তাহের একটি সময় দেওয়া হয়েছে এই জন্য যে কূটনৈতিক চ্যানেলে এটি নিরসন করা যায় কিনা। মূল লক্ষ্য কি? একটাই, ইরানের কাছ থেকে এই যে ফর্দ পাহাড়ের নিচে যে পারমাণবিক কেন্দ্র সেটি ইরান নিজে ধ্বংস করে কিনা, নিজে অকার্যকর করে কিনা। যদি না করে তাহলে এটা যুক্তরাষ্ট্র করবে, আর যুক্তরাষ্ট্র করার অর্থই হলো এই যুদ্ধে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়া। But the final blow would be something that also involves Fordo, the underground facility, and here the question of whether the United States will want to contribute. এখন ফর্দ ধ্বংস হলেই কি সকল সমস্যার সমাধান হয়ে যাবে কিনা? ফর্দ ধ্বংস করতে উদ্যত হওয়ার আগেই ইরান মিসাইল অ্যাটাক করবে কিনা অ্যাটমিক বোম নিয়ে? নানান ধরনের সংশয় আছে, নানান ধরনের বিশ্লেষণ আছে। যুক্তরাষ্ট্রের একজন সিচুয়েশন রুমে থাকা একজন সাবেক রাজনীতিবিদ, যিনি
প্রেসিডেন্ট বিল ক্লিনটনের আমলে একবার উত্তর কোরিয়ার পারমাণবিক কেন্দ্র ধ্বংস করার সিদ্ধান্ত নেওয়ার সময়ও নিতে যেয়ে নেয়নি বিল ক্লিনটন, এর আগে কার্টার প্রেসিডেন্ট থাকাকালীন একই সিদ্ধান্ত নিতে যেয়ে নেয়নি। কিন্তু পরবর্তীতে যুক্তরাষ্ট্র বলছে যে তাদের অভিজ্ঞতা খুবই তিক্ত, যে ওই সময় যদি বিল ক্লিনটন ওই সিদ্ধান্ত নিতেন সিচুয়েশন রুমে যে তারা আক্রমণ করবে নর্থ কোরিয়াকে, তাহলে আজকে নর্থ কোরিয়া পারমাণবিক বোমা সক্ষমতা অর্জন করতে পারত না। 1994, same room, situation room. Bill Clinton was getting basically his security team bombed North Korea. President Carter, having gone there, messed it up and messed up that opportunity, and now you have a nuclear North Korea. The second thing to evaluate here, and I'm saying as you pause and make diplomacy work all the way to the end, and there'll be a time frame on that diplomacy. They've already missed 1 o'clock, and now I realize it's a cost. আপনাদেরকে জানিয়ে রাখি যে রয়টার্স সংবাদ দিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী, ব্রিটেন, যুক্তরাষ্ট্র, জার্মান এবং ইংল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী মিলে আজকে বৈঠক হওয়ার কথা রয়েছে। সম্ভবত আমি যখন এই আলোচনা আপনারা দেখবেন তখন এই বৈঠক সম্ভবত হয়েও গিয়েছে। এটি কি? এটি হলো কূটনৈতিক চ্যানেলে কিভাবে এই যুদ্ধ উন্মাদনা থামানো যায় তার সর্বশেষ প্রচেষ্টা, এবং এই সর্বশেষ প্রচেষ্টা যদি সফল হয় তাহলে ইরানকে নাকে খত দিতে হবে যে তারা পারমাণবিক বোমা তৈরি করবে না, আর যেই সাইট আছে নিউক্লিয়ার সাইট ফর্দসহ এগুলোকে তারা ধ্বংস করবে। ইরান এই নাকে খত দেবে কিনা, অথবা বর্তমান পরিস্থিতি যেই জায়গায় এসে পৌঁছেছে, যেইভাবে অতর্কিত ইসরায়েল হামলা চালিয়েছে, ইরানের শীর্ষ জেনারেলদেরকে হত্যা করেছে, ইরান এখন পাল্টা আক্রমণ চালাচ্ছে, এবং এখন যুক্তরাষ্ট্র যেভাবে ইরানকে রেজিম চেঞ্জ করার জন্য উঠে পড়ে লেগেছে, এই অবস্থায় এই দ্বিপাক্ষিক আলোচনা আদৌ সফল হবে কিনা, কিংবা ইরান কি নাকে খত দেওয়ার বদলে ওখান থেকে চলে এসে ইরান পারমাণবিক বোমা তৈরি করার কাজে হাত দেবে কিনা, অথবা এই যে কূটনৈতিক চ্যানেলে কথাবার্তা হচ্ছে এর মধ্যেও ইরান সিদ্ধান্ত নিয়ে ফেলেছে কিনা যে তাদের কাছে যেসব ইউরেনিয়াম এবং অ্যাসেম্বলার আছে সেটা দিয়ে তারা পারমাণবিক বোমা অ্যাসেম্বল করে এটি ব্যবহার উপযোগী করে ফেলবে এই অল্প সময়ের মধ্যে। সম্ভব 2 সপ্তাহের মধ্যে। 2 সপ্তাহ সময় দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। 2 সপ্তাহ পরে ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধে অংশগ্রহণ করবেন কিনা নিশ্চয়ই সেটি বলা যাচ্ছে না। আমি বলেছি যুক্তরাষ্ট্র সম্ভবত জড়াবে না এই যুদ্ধে, কিন্তু তারপরেও ওই যে রলফ ইমানুয়েলের কথা অনুযায়ী যে 1993 সালে যদি বিল ক্লিনটন এই সিদ্ধান্ত নিতেন যে নর্থ কোরিয়ার পারমাণবিক স্থাপনায় তিনি ধ্বংস করে দিবেন, তাহলে নর্থ কোরিয়া আজকে অ্যাটম বোমা থাকতো না তার হাতে। ইরানের ক্ষেত্রে একই ভুল করবে কিনা যুক্তরাষ্ট্র, সেই কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। সিদ্ধান্তটা এমন যে চাইলেই যুক্তরাষ্ট্র এখানে বম মেরে সব কিছু উড়িয়ে দিয়ে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো, এরকম ভবিষ্যৎ নয়। ভবিষ্যৎ হচ্ছে আরেকটি দীর্ঘমেয়াদী যুদ্ধের, আরও একটি যুক্তরাষ্ট্রের যেসব এয়ারবেজ আছে, সামরিক স্থাপনা আছে, মধ্যপ্রাচ্যের নানান জায়গায় ছড়িয়ে ছিটিয়ে সব জায়গায় আঘাত হানার হুমকির মধ্য দিয়েই যুক্তরাষ্ট্রকে এই জিনিস ভাবতে হচ্ছে, সাবধানে পা আগাতে হচ্ছে। এই 2 সপ্তাহ এবং পরবর্তীতে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ উন্মাদনা থামার আগ পর্যন্ত আমি আপনাদেরকে একটু একটু করে আপডেট দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।